স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবণী। শুরুতেই 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। দেশের প্রতিটি মানুষের কথা বিবেচনায় রেখেই আগামী অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বসছে বিএনপি সরকারের বর্তমান মেয়াদের প্রথম বাজেট অধিবেশন, যেখানে ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে 9,30,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে বাজেট নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অর্থমন্ত্রী। বলেন, দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আগামী অর্থ বছরের বাজেট করা হচ্ছে। বাজেটের এই অর্থনীতির সকলের অংশগ্রহণ আমরা যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে বাজেট করার চেষ্টা করছি। তিনি আরও জানান, বিগত সময়ে লুটপাট, অনিয়ম, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি চাপে আছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণে কাজ করছে। একটা ভালো শুরু হবে, একটু সময় দিতে হবে, কিন্তু শুরুটা আশা করি ভালো হবে। এইটা এখান থেকে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো। ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও নতুন বাজেট অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা জানান অর্থমন্ত্রী। বলেন, ঋণ নির্ভরতার ধারা থেকে বের হয়ে এসে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি হলো বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অবস্থায় দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে এবং আমাদের যে ঋণের অবস্থা, আমাদের এই ঋণের সুদের বাবদ বাজেটের একটা বিরাট অংশ চলে যায়। তো সেখানেও আমরা চেষ্টা করছি কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতে সহায়তা বাড়াতে উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্যপণ্যের দামে দেশের নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য সংঘাত, জ্বালানির মূল্য সমন্বয় এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার প্রভাব পড়েছে সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় 9% ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি আসন্ন বাজেটে 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার চাপে দেশের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। এতেই চাপ পড়েছে মূল্যস্ফীতিতে। চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে মূল্যস্ফীতি ধরা হয়েছিল 6.5%, তবে বাস্তবতায় তা বেড়ে সংশোধিত বাজেটে করা হয় 7%। একই সময়ে কমানো হয় জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাও। অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি 8% ঘরে থাকলেও গেল এপ্রিল মাসে তা ফের ছাড়িয়ে যায় 9%। এতে বেশি চাপে পড়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার। ক্যাব বলছে, বৈশ্বিক বাস্তবতার পাশাপাশি বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমাদের দেশে কিন্তু নিত্যপণ্য যতটা না বাড়ার কথা তার চেয়েও বেশি বেড়ে যায় শুধুমাত্র আমাদের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে। এবং মানুষের মধ্যেও একটা জিনিস আছে যেটা আমরা বলে থাকি আর কি, যে চ্যালেঞ্জিং বাইং যেটা থাকে, ক্রাইসিস বাইং যেটাকে বলি, প্রয়োজন নাই তারপর আমরা কিনি। আগামী অর্থ বছরে জিডিপির আকার ধরা হয়েছে 68,31,633 কোটি টাকা। সেই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 7.5% এবং প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গত 4-5 বছরে মূল্যস্ফীতি কারণে মূল্যস্তর কিন্তু অনেক উপরে চলে গেছে। মূল্যস্ফীতির হার যদি আমি এখন 7%ও নিয়ে আসি, তো তাহলেও গত 3-4 বছরে আমার মূল্যস্তর তো অনেক উপরে চলে গেছে। সুতরাং মানুষকে সেইটা আমার নিশ্চিত করতে হবে। তো এইটা করতে গেলে একটা বড় উপাদান হলো আমার বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, সরবরাহ সচল রাখা, আমদানি ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন খাতে বাড়াতে হবে নীতি সহায়তা। সেই সঙ্গে মুদ্রানীতির সঠিক প্রয়োগ এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা ফেরানো জরুরি। তাহলে তো বাজারে যেহেতু সংকটটা সরবরাহের দিক থেকে,
সরবরাহ যদি না বাড়ে আর আপনার বাজেটের ব্যয় বেড়ে যায় তাহলে তো সামষ্টিক চাহিদা বৃদ্ধি পাবে এবং যেটা ঘটছে মূল্যস্ফীতি তার উপরে আরও এডিশনাল বৃদ্ধির একটা জায়গা তৈরি করবে, সেখানে সমস্যা আরও গভীর হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে না পারলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য নির্ধারিত প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি ইউএনসিডিপি। সাম্প্রতিক বৈশ্বিক সংকট, জ্বালানি অস্থিরতা ও বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এই ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। কালক্ষেপণ না করে বর্ধিত সময়কে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই গেল 18 ফেব্রুয়ারি জাতিসংঘের সিডিপির কাছে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর অনুরোধ জানায় বাংলাদেশ। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান গেল 6 এপ্রিল জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়ে এ বিষয়ে তার ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। এরই প্রেক্ষিতে এলডিসি থেকে উত্তরণের সময়সীমা চলতি বছরের নভেম্বর থেকে পিছিয়ে 2029 সালের 24 নভেম্বর পর্যন্ত নির্ধারণের সুপারিশ করেছে সিডিপি। একই সঙ্গে বাংলাদেশের জন্য প্রস্তুতি পর্ব ও উত্তরণ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার উপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনেকগুলি সংস্কারের উদ্যোগ ইউএনডিপির এই সুপারিশকে স্বাগত জানিয়ে বর্ধিত সময়কে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। এখন আমাদেরকে যেটা শুরু করা দরকার যে এই ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলির সাথে একটা এফটিএ করার জন্য বা ইপিএ করার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। কোনো বিলম্ব না করেই এখন শুরু করতে হবে, শুরু করে দিতে হবে যাতে, এবং টার্গেট নিতে হবে যে 3 বছরের আগেই আমাদের এই চুক্তিগুলি আমরা সম্পন্ন করব। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংস্কার বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদেরকে এই আলোচনা ভিত্তিক এফোর্ট অথবা একাডেমিক ওরিয়েন্টেড এফোর্ট, সেটা থেকে পলিসি, লিগ্যাল, রেগুলেটরি এবং তার সাথে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সরকারের এবং বেসরকারি খাতে, সেগুলো এনহ্যান্স করার জন্য যেই ধরনের রিফর্মস প্রয়োজন, যে ধরনের ইনিশিয়েটিভ প্রয়োজন, সেগুলো একেবারে টার্গেটেড, টাইম বাউন্ড এবং কম্প্রিহেন্সিভ একটা ওভারঅল প্ল্যানের আন্ডারে এটার রোল আউট এবং বাস্তবায়নে আমাদেরকে যেতে হবে। প্রস্তুতির যথাযথ বাস্তবায়নে সরকারের সাথে ব্যবসায়ী সহ বেসরকারি খাত সংশ্লিষ্টদের সমন্বয় করার কথাও বলেন তারা। আমরা কার্যকর কিছুই দেখছি না। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ইউনিট প্রতি টাকার অঙ্কে বিদ্যুতের দাম সর্বোচ্চ বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে চলতি মাস থেকেই। এতে বাড়বে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ ব্যয়। দেশের বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ কমাতে বড় ধরনের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বুধবার বিকেলে রাজধানী রমনায় গণশুনানি পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা করা হয়েছে। পাইকারি মূল্যহার বৃদ্ধি এবং সরকারি ভর্তুকির মাধ্যমে পূরণ বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান পাইকারি মূল্যহার ওয়েটেড এভারেজ 60 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.39 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 8.39 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিইআরসি বলছে দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির প্রয়োজন হবে বছরে প্রায় 41,000 কোটি টাকা। তবে উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসবে বলে আশা করছেন তারা। প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য, যেটা ভর্তুকি আকারে দিতে হবে পিডিবিকে, সরকারকে। চেয়ারম্যান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ বাড়বে। ফলে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, তখন বিদ্যুতের দাম কমানো হবে। উৎপাদন খরচ যে পরিমাণ এবং ভর্তুকির যে পরিমাণ, আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি নাই, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো
আসতে পারবো, কমানোর পর্যায়ে নাও যদি আসি ভবিষ্যতে হয়তো পারবে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 + 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। তবে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ গ্রাহক, ব্যবসা বাণিজ্য এবং শিল্প খাতের উৎপাদন ব্যয়ে নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। না, একটা তো রূপপুর। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফি। জি, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি জি, আজ তো বিদ্যুতের নতুন দাম নির্ধারণ হলো, দাম বাড়লো। তো এমনিতেই নানামুখী চাপে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, মোটামুটি তাদের জীবনযাত্রা অসহনীয় একটা ব্যয় বেড়েছে, জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়েছে। এই জ্বালানির নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের জীবনে আসলে কি ধরনের প্রভাব পড়বে জনজীবনে, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এবং বুঝেন, এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনও অনেকটা অনন্য পায় হয়ে আজকে দামের মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? আপনি বিদ্যুতের কোম্পানিগুলি বলছে তাদের বিপুল ঘাটতি, হুইচ ইজ ভেরি ট্রু, এবং ঘাটতিগুলির কারণ হলো জ্বালানি মূল্য। জ্বালানি দিয়ে বিদ্যুৎ করা হয়, সেই জ্বালানি, সেটা লিকুইড ফুয়েল বলেন, কয়লা বলেন বা এলএনজি বলেন, এগুলি বেড়ে গেছে। এগুলি কিন্তু সরকারগুলির ভ্রান্ত নীতির ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে, এবং এই কারণে কিন্তু ভোক্তাদের, যাদের উপরে দাম বাড়ানোর চাপ দেওয়া হচ্ছে, তাদের কিন্তু কোনো দায় নাই। সরকার বা বিআরসি জিনিসগুলি সঠিকভাবে বিশ্লেষণ করলে যেসব জায়গায় এখনো ইনএফিসিয়েন্সি আছে, আপনারা জানেন যে বাংলাদেশে এখন প্রচুর ব্যাটারি ড্রিভেন গাড়ি আছে যেগুলি বিদ্যুৎ নিচ্ছে বৈধ অবৈধ উপায়ে। এর যদি একটা নিয়ন্ত্রণ আনা যেত, এবং জ্বালানি আমদানিতে যে শুল্ক ট্যাক্স দিতে হয়েছে সেগুলিও যদি রেশনালি কমিয়ে নেওয়া হতো, তাহলে কিন্তু এই মুহূর্তে এটা মূল্য বৃদ্ধি করা না করেও সমাধান করা যেত। এর ফলে হবে কি, যে আজ কিন্তু বিআরসি চেয়ারম্যান বলেছে যে দাম বাড়ানোর পরেও তাদের ভর্তুকি দিতে হবে প্রায় বছর 41,000 কোটি টাকা। তাহলে আসলে দাম বাড়িয়ে কতটা লাভবান হওয়া গেল? না, লাভবান তো গেল না, কারণ এই যে বিপুল পরিমাণ ঘাটতি, এই ঘাটতির ফলে যে সাবসিডি দেওয়া হয়, সেই সাবসিডি দেওয়ার পরেও কিন্তু পিডিবি দেনাগ্রস্ত। পিডিবি কাছে যারা বিদ্যুৎ বিক্রি করে, যেসব উৎপাদক কোম্পানি বা আমদানি করে, তাদের বা জ্বালানির জন্য পেট্রোবাংলাকে ওরা বিপুল পরিমাণে রাখছে, পাওনা ওদের কাছে আছে। তো এইগুলি হলো সার্বিকভাবে যদি কোম্পানিগুলির এফিসিয়েন্সি বাড়ানো হতো, এবং আমাদের যে জ্বালানি, আমাদের নিজস্ব জ্বালানি, গ্যাসের উৎপাদন বা আমাদের নিজস্ব কয়লা যদি উঠাতে পারতাম, বা রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউশন যদি বাড়াতে পারতাম, এই দায় অনেকটা এড়ানো দিত। আর আরেকটা যেটা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ভুল করেছে, আমাদের খুব টপ প্রায়োরিটি বেসিসে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা স্ট্রিমে নিয়ে আসা উচিত ছিল। তাহলে হতো কি, এখন ওইখান থেকে যে 600 বা 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত, সেটা কিন্তু আমাদের যে খরুচে বিদ্যুৎ উৎপাদন, যেটা লিকুইড ফুয়েল দিয়ে আমরা করি, সেটা কমালে কিন্তু বিদ্যুতের উৎপাদন খরচ কমে যেত। তো এই যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির ফলে চক্রাকারে কিন্তু সবকিছুর দাম বেড়ে যাবে। আসলে আমরা যেটা দেখি যে দিন শেষে আসলে সবকিছুর দায়ী আসলে সাধারণ জনগণের ঘাড়েই এসে আসলে পৌঁছায়। এটা তো আনফেয়ার, কারণ সাধারণ জনগণ তো এই ধরনের পরিস্থিতির জন্য এত দায়ী না। এই যে ব্যর্থতা, এটা আমলাতান্ত্রিক নিয়ন্ত্রিত সেক্টর ম্যানেজমেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় কথা বলছিলাম জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফির সাথে। বিশ্ববাজারে বছরে $20 বিলিয়ন পর্যন্ত রপ্তানির সম্ভাবনা রয়েছে দেশের চামড়া শিল্পে, অথচ সেই খাত এখন ভুগছে ঋণ সংকটে। খেলাপি ঋণের বোঝা, অর্থায়নের ঘাটতি আর ব্যাংকগুলোর অনাগ্রহে কাঁচা চামড়া সংগ্রহেও দেখা দিয়েছে সংকট। প্রায় 16,000 কোটি টাকার ঋণের বিপরীতে খেলাপি হয়েছে 2,000 কোটি টাকা, আর রাইট অফ হয়েছে আরও 800 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে চামড়া খাতে সুশাসন আস্থা ফিরলে ঋণের পরিমাণ 30,000 কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন।
একসময় তৈরি পোশাকের পর বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে বিবেচনা হতো চামড়া শিল্প। বর্তমানে ব্যবস্থাপনার সংকট, পরিবেশগত জটিলতা, আন্তর্জাতিক বাজার হারানো এবং ব্যাংক ঋণের সংকটে কঠিন সময় পার করছে রপ্তানিমুখী এ খাতটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া খাতে বিতরণ করা ঋণের স্থিতি বর্তমানে প্রায় 16,000 কোটি টাকা। এর মধ্যে গত জুন পর্যন্ত প্রায় 2,000 কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। বছরের পর বছর এসব ঋণ আদায় না হওয়ায় চামড়া শিল্পের জন্য ঋণ প্রবাহ কমার চিত্র স্পষ্ট। যারা এই টাকাটা কাজে লাগাবে তারা ইতিপূর্বে টাকাটা করে ঋণ ফেরত দেয়। যেহেতু জনগণের আমানত, বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই সেটা যথেষ্ট ব্যবহার করার জন্য দিতে পারবে। পরিস্থিতি আরও জটিল করেছে রাইট অফ হওয়া ঋণ। ব্যাংকগুলো আদায় করতে না পেরে প্রায় 800 কোটি টাকার ঋণ রাইট অফ করেছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দিলেও অনেক উদ্যোক্তা সে সুবিধা গ্রহণ করেননি। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণ বিতরণে এখন ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের সক্ষমতা এবং খাতভিত্তিক ঝুঁকি বিবেচনা করে ঋণ অনুমোদন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলি নিজেদের সক্ষমতা যদি বাড়াতে পারে তবেই তো তাদের ঋণ চাহিদা সৃষ্টি হবে এবং ব্যাংক তখন তার খরচ থেকে বের হয়ে এসে যতটুকু বরাদ্দ রেখেছে তার চেয়ে অধিক ঋণ দিতে সমর্থ হবে এবং উৎসাহী হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, পর্যাপ্ত নগদ অর্থের সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ার কারণে এবার কোরবানির মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ করা যায়নি। তাদের অভিযোগ, খাতের বড় অংশের ঋণ সুবিধা সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে মানে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000-5,000 কোটি টাকা লোন পেল এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে, এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা হারাচ্ছে চামড়া শিল্প। বিশেষজ্ঞদের মতে সিইটিপি পুরোপুরি কার্যকর করা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুশাসন নিশ্চিত করা গেলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে বছরে প্রায় $1 বিলিয়ন রপ্তানি হলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে তা $20 বিলিয়ন পর্যন্ত উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। $2 বিলিয়ন থেকে $20 বিলিয়ন যেতে পারে যদি আমাদের দেশের চামড়া ব্যবসায়ী যারা আছেন তারা যদি সজাগ হন, সরকার যদি এখানে সজাগ হন, সিএটিপিটা যদি অ্যাক্টিভ করে দেন। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা এখনও অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার বর্জ্য উপজাত ব্যবহার করে রাসায়নিক জেলাটিন, কোলাজেন, পশুখাদ্য, জৈব সার, ইট ও টাইলস সহ উচ্চমূল্যের বিভিন্ন পণ্য উৎপাদনেও বিশাল সম্ভাবনা রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম সহ বোর্ডের সকল সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রাজধানীর দিলকুশে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেন গ্রাহকরা। এ সময় তারা বলেন, ইসলামী ব্যাংকে অন্যায়ভাবে নিয়োগকৃত দুর্নীতিবাজ ঋণখেলাপি খুরশিদ আলমের নিয়োগ বাতিল করতে হবে। বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার সম্পর্কে বাংলাদেশ ব্যাংকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। আন্দোলনকারী গ্রাহকরা বলেন, কোনোভাবেই এস আলম সহ ঋণখেলাপিদের কাছে ইসলামী ব্যাংকের পরিচালনায় দায়িত্ব দেওয়া যাবে না। ইসলামী ব্যাংকে আরও এস আলমের হাতে দেওয়ার পায়তারা করা হচ্ছে, যা কোনোভাবেই সচেতন গ্রাহকরা করতে দেবে না। এ যেন এক মর্মান্তিক মৃত্যু। ঈদের পর থেকেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভ। তবে হঠাৎই বাসা থেকে বেরিয়ে আসা দুর্গন্ধের পর দরজা ভেঙে উদ্ধার করা হয় তার ঝুলন্ত অর্ধগলিত মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তর মুগদার একটি বহুতল ভবনের 6 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। প্রতিবেশীরা জানান, ঈদুল আজহার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন শুভ। এরপর হঠাৎই গত কয়েকদিন ধরে তার ফ্ল্যাটের আশেপাশে ছড়াতে থাকে তীব্র দুর্গন্ধ। প্রতিবেশীদের বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে উদ্ধার করে শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। দরজা লাগানো ছিল, ঠিক আছে, পরে ওগুলা পুলিশ ভাঙছে, ভিডিও করছে, ভাঙার পরে দেখে এই অবস্থা, লাশ ঝুলে আছে, রক্তাক্ত পুরা ফ্লোর এবং লাশ গলে গলে পড়তেছে, এমন একটা অবস্থা। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে, গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে, তদন্ত করার পরে জিনিসটারে
মানুষ পাইছে আর কি। প্রতিবেশীদের মতে মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা অবগত নন। যখন আমি এসে লিফটে উঠছি তখন খুবই বিদ্যুটে গন্ধ, তো আমার ফ্যামিলি থেকে আমাকে উপরে যেতে দেয় নাই, তো নিচে এসে জাস্ট দেখা যে কি অবস্থা। মৃত্যুর বিষয়ে পুলিশকে শুভর পরিবার জানান, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। পরিবারের ভাষ্য যে তিনি দীর্ঘমাত্রায় হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যা, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতীয়মান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুভর মরদেহটি পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এই ঘটনায় শুভর পরিবার থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব পুঁজিবাজারে আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসিএক্স সূচক 35 পয়েন্ট বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে 5441 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 243টির, কমেছে 98টির, অপরিবর্তিত রয়েছে 49টির দর। লেনদেন হয়েছে 1279 কোটি 13 লাখ টাকা। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল দেশ গার্মেন্টস লিমিটেড, দ্বিতীয় অবস্থানে জেনেক্স ইনফোসিস পিএলসি, তৃতীয় অবস্থানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, দ্বিতীয় অবস্থানে আইসিবি ইসলামিক ব্যাংক, তৃতীয় অবস্থানে ছিল ডেফোডিল কম্পিউটার্স পিএলসি। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখি, সেক্ষেত্রে আজ সার্বিক সূচক কত কমেছে আমরা দেখে নিব। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আজ বেড়েছে 104 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,185 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে, আমরা দেখছি দর বেড়েছে 148টির, কমেছে 64টির, অপরিবর্তিত রয়েছে 25টির দর। লেনদেন হয়েছে 31 কোটি 8 লাখ টাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যাডমিন বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 2 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে 4 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস টেক্সটাইল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটি টেকনিক্যাল লিড পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 2 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে 20 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।